তুমি জামাইয়ের প্লেটে মাংস না দিয়ে গায়ে দিচ্ছ যে? রেহেনা কাছু মাছু মুখ করে দাঁড়িয়ে আছে। কি একটা লজ্জার ব্যাপার। আলো ফিক করে হেসে ফেলে। রেহেনা দূর থেকে চোখ রাঙানি দেয় আলোকে। আতায়ুর আলম আলোর দিকে তাকিয়ে বলে, ওকে ঘরে নিয়ে যাও আম্মু, আবার একটা নতুন পাঞ্জাবি বের করে দাও। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। কতটা ছেলে মানুষ হলে অন্যের বিপদে এভাবে হাসতে পারে? এই মেয়েটা সত্যিই দুর্বোধ্য। আলো হাসি থামিয়ে শামিনের রাগান্বিত দৃষ্টি দেখে কিছুটা ঘাবড়ে যায়। তারপর হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে নরম গলায় বলে, আসুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে শামিন। শ্বশুরের পাঞ্জাবি গায়ে তাকে খুব একটা খারাপ লাগছে না। আলো তার পেছনে দাঁড়িয়ে তার কর্মকাণ্ড দেখছে। শামিন এক পলক আলোকে দেখে নিয়ে পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বলে, একেবারে শ্বশুরের জামাই লাগছে না বলো? আলো ঠান্ডা গলায় বলে, আমার আব্বুকে বেশি সুন্দর লাগে এই পাঞ্জাবিটাতে। শামিন ম্লান হেসে বলে, জানি, প্রত্যেকটা মেয়ের কাছে নিজের বাবাই সব থেকে হ্যান্ডসাম পুরুষ। তুমি আর তোমার আব্বু একে অপরের জন্য জান বের করে দাও। এই অনুভূতির আপনি কি বুঝবেন এখন? নিজে যখন মেয়ের বাবা হবেন তখন বুঝবেন। শামিন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে ওঠে, আমি মেয়ের বাবা হব, তাহলে তো তুমি মেয়ের ভাই হবে। আলো থতমত খেয়ে যায়। তার মুখ দেখে কিছুক্ষণ তাকে বুঝতে চেষ্টা করলো শামিন। লজ্জা নাকি জড়তা, কোনটা ছেয়ে আছে তার সামনের নারীটির মুখমণ্ডলে? কিছু সময় তাকিয়ে থেকে আলোকে পাশ কাটিয়ে যেতে যেতে মৃদু স্বরে বলে, তোমার মুখে ফুল চন্দন পড়ুক আলো। তলপেটের নিচটা কেমন অবশ হয়ে যাচ্ছে বারবার, আবার হঠাৎ করে অসহ্য যন্ত্রণায় পিষিয়ে উঠছে কখনো কখনো। পেটে হাত দিয়ে বসে আছে হেনা। জামিল ফিরছে, নিজে বাইক চালিয়ে এত দূরের রাস্তা পাড়ি দিচ্ছে। যাত্রাপথে চিন্তায় ফেলতে চাচ্ছে না লোকটাকে হেনা, তাই তাকে কিছু বলেনি। ঈশিতা ফোন থেকে চোখ সরিয়ে হেনার দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা ভাবি? কেমন অস্বাভাবিক লাগছে তোমাকে? হেনা মাথা নাড়িয়ে বলে, কিছু না ঈশিতা, ফলস পেন সম্ভবত। ঈশিতা আবারও নিজের কাজে মন দেয়। তার তো এসব ব্যাপারে কোনো ধারণা নেই। মেজু ভাবির আছে, কিন্তু মেজু ভাবি বাড়িতে নেই। ভাইয়াকে নিয়ে তার অসুস্থ মাকে দেখতে গিয়েছে। ব্যথাটা বাড়ছে হেনার, মুখমণ্ডল নীল হয়ে আছে। ঈশিতা ফোন নিয়ে উঠে দাঁড়ায়। শান্ত ফোন দিচ্ছে। গেস্ট রুমের ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ কথা বলে নিয়ে ফিরে এসে হেনাকে দেখে। তার ভালো ঠেকছে না হেনার এই অবস্থা। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, এক গ্লাস দুধ এনে দিই? হেনা হাঁপাতে থাকে। ঈশিতা রান্নাঘরের দিকে যায়, গ্লাসে দুধ ঢেলে নিয়ে এসে ঘরের দরজায় দাঁড়ায়। তারপর গ্লাসটা রেখে সিঁড়ির দিকে দৌড়ে যায়। শামিন ঘরের বাতি নেভাতেই যাচ্ছিল, এমন সময় দরজায় ঈশিতা ধাক্কা দিতে থাকে। দরজা খুলে বোনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় শামিন। ঈশিতা হাঁপাতে হাঁপাতে বলে, হেনা ভাবির পেন হচ্ছে। আলো কথাটা শুনে দৌড়ে নিচে চলে যায়। ঈশিতা তার পিছু পিছু যায়। শামিন সাথে সাথে সিটি হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে নিচে যায়। ব্যথায় কাতরাতে থাকে হেনা। হাঁটু গেড়ে বসে হেনার হাত ধরে রাখে আলো। খুব মায়া লাগছে মেয়েটির জন্যে। একটা আপন মানুষও কাছে নেই, তাই সম্ভবত ভরসা করতে পারছে না কাউকে। হেনার ফোনে বারবার জামিল ফোন দিয়ে যাচ্ছে। ঈশিতা ফোনটা ধরে জামিলকে হেনার সুস্থতার কথা জানায় হেনার অনুরোধে। আসলে তো নিজেই দেখবে, এখন টেনশন দেবার প্রয়োজন কি? আলো কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে লিভিং রুমে গিয়ে শামিনকে বলে, কি করবেন? অ্যাম্বুলেন্স ডেকেছি, আসছে পথে। আলো অবাক হয়ে বলে, গাড়ি আছে তো আপনার? গাড়িটা কোন কাজে ব্যবহার করবেন শুনি? শুধু মেয়ে তুলে আনার জন্য? চলুন বের হই, অ্যাম্বুলেন্স আসতে আসতে অনেক সময় লেগে যাবে। আপনার শহরে ফুড পান্ডার ডেলিভারি ম্যান আপনার ওই সিটি হসপিটালের অ্যাম্বুলেন্স সার্ভিসের থেকে ফার্স্ট। শামিন শীতল চোখে আলোর দিকে তাকিয়ে আছে। এই পরিস্থিতিতেও মেয়েটা তাকে খোঁচা মেরে কথা বলতে ছাড়ছে না। ঠান্ডা গলায় বলে, গাড়িটা গ্যারেজে আছে, বাইক নিয়ে বেরোবো, বলো। আলো কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, কিন্তু সে নিজের ভুল স্বীকার করবে না। তাকে তো জিততেই হবে, তাই বলে ওঠে, আরেকটা গাড়ি কিনতে পারেন না? এত টাকা দিয়ে কি করবেন শুনি? শামিন বোকার মতো তাকিয়ে আছে আলোর দিকে। তারপর আলোকে জব্দ করার জন্য বলে ওঠে, তোমার ডেলিভারির আগে কিনে ফেলবো, যাতে একটা গাড়ি গ্যারেজে থাকলে অন্য তাতে করে তোমাকে হসপিটাল নিয়ে যেতে পারি। এখন চুপচাপ দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের অপেক্ষা করো। বেশি ঠোঁট নাড়ালেই চুপ করিয়ে দেওয়ার অনেক উপায় আমার কাছে আছে।
কোনো রকমে বাইকটাকে সিটি হসপিটালের সামনে দাঁড় করিয়ে রুদ্ধশ্বাসে ভেতরে ছুটে যায় জামিল। তার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে যেন। দোতলার 3 ব্লকের অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় সে। অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে সবাই। জামিলকে দেখে দাঁড়িয়ে পড়ে শামিন। ধীর পায়ে জামিল এগিয়ে যায়। ঈশিতা নরম গলায় বলে, ওয়াটার ব্রেক হয়েছে হঠাৎ, সি সেকশন ছাড়া পসিবল ছিল না জামিল ভাই। জামিল ক্লান্ত ভঙ্গিতে একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়ে। হাঁপাতে হাঁপাতে বলে, একটু পানি খেতে চাই। আলো পানির বোতল এগিয়ে দিতেই পুরো বোতল খালি করে ফেলে। শামিন জামিলকে দেখছে। একটা সময় এসব শামিনের কাছে বাড়াবাড়ি মনে হতো, এখন বেশ মায়া হচ্ছে জামিলের প্রতি। অপারেশন থিয়েটার থেকে একজন নার্স বের হয়ে আসে, তার হাতে কাপড়ে মোড়ানো ছোট একটা প্রাণ। দোতলার ব্লক 3 পুরো এরিয়া কাঁপিয়ে গলা ছেড়ে চিৎকার দিয়ে জানান দিচ্ছে, আমি এসে গিয়েছি। জামিল নার্সের দিকে তাকিয়ে আছে বোকার মতো। নার্স সবার মুখের দিকে তাকিয়ে বলতে থাকে, বাচ্চার বাবাকে? শামিন নার্সকে ইশারা করে দেখিয়ে দেয় জামিলকে। নার্স এগিয়ে গিয়ে আনন্দিত গলায় বলে, ধরুন আপনার ছেলে, আপনার ওয়াইফ ঠিক আছে, একটু পরে কেবিনে শিফট করা হবে। জামিল উঠে দাঁড়ায়, কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। বিস্ময়ে অভিভূত হয়ে বাচ্চাটার মুখের পানে তাকিয়ে থাকে। এ তার ছেলে? সে বাবা হয় এই ছেলেটার? শামিন গলার স্বর উঁচু করে বলে। হেনাকে স্বর্ণের চেইন দেয়া হবে জামিল। জামিলের চোখে পানি ছলছল করছে। সে মুখ হাসি হাসি করে মজার ছলে বলে, কিন্তু ছেলে হলে আমাকে নতুন বাইক দেওয়ার কথা ছিল ভাই। যে ওই প্রাণটাকে 10 মাস নিজের ভেতরে ধারণ করেছে তাকে উপহার দিতে হয়। তুই কোত্থেকে উড়ে এসে 1 ফোঁটা চোখের পানি ফেলে বাইক হাতিয়ে নিবে? হ্যাঁ, উপহার হেনা পাবে, একজন মা পাবে। আলো দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে শামিনের দিকে তাকিয়ে আছে। লোকটাকে সে জানতে চাইছে। ঠিকভাবে জানতে পারছে কি? সবকিছু কি এতটাই পরিষ্কার? আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে আলো শামিনের দিকে এগিয়ে যায়। তার হাতে একটা গ্লাস। করিডোরে এখন কেউ নেই। ঈশিতা এবং জামিল হেনার কেবিনে। শামিন একটা চেয়ারে চুপচাপ বসে আছে। আলো গিয়ে শামিনের পাশের চেয়ারটাতে বসে। শামিন মাথা তুলে আলোর দিকে তাকায়। আলো জড়তা কাটিয়ে তার হাতের গ্লাসটা ধীরে ধীরে শামিনের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে নিন। শামিন অবাক হয়ে বলে, কি এটা? ডাবের পানি। হেনাকে রক্ত দিয়েছেন, তারপর কিছু তো মুখেও নেননি। শামিন ম্লান হেসে বলে, আমিও রক্ত সৈনিক, এসবে আমার অভ্যাস আছে। বাড়িতে গিয়ে 1 প্লেট ভাত আর ঋতুর হাতের শিং মাছের ঝোল খাবো, সব ঠিক হয়ে যাবে। আপনার দম আছে। হ্যাঁ, তা ঠিক বলেছ, নয়তো তোমার সাথে সংসার করার স্বপ্ন দেখি। কেন, আমার সাথে সংসার করা ভয়ঙ্কর ব্যাপার নাকি যে দম থাকতে হয়? না, সাধনার ব্যাপার। আলো নিশ্চুপ মাথা নিচু করে গ্লাসটা ধরে রেখেছে। শামিন আর চোখে এক পলক আলোর দিকে তাকিয়ে আর মনে হেসে গ্লাসটা নেয়। ডাবের পানিটা খেয়ে নিচু স্বরে বলে, এখন তো সব ঠিক আছে। বাড়িতে যেতে চাও? কষ্ট হচ্ছে তোমার? তাহলে ঈশিতা আর তোমাকে বাড়িতে পাঠিয়ে দেই। আর আপনি? আমি পরে যাব, সকালে। আমরাও সকালে যাব। আলো অস্ফুট স্বরে বলে। শামিন আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে বলে, হসপিটালে থাকতে কোনো অসুবিধা হয় না আমার, বেশিরভাগ সময় তো হসপিটালে থাকতে হয়েছে আমাকে। চুপচাপ বসে থাকে দুজন। কিছুক্ষণ পরে শামিন বলে, বাড়িতে গিয়ে সকালে সবকিছু গুছিয়ে নেবে। সবকিছু বুক করে রেখেছি, পরশু সকালে ফ্লাইট। নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে গিয়ে আলো চিন্তায় পড়ে গিয়েছে। শাড়ি, প্রয়োজনীয় জিনিস সবকিছু নিয়েছে। আর কি নেবে? আলো কখনোই দেশের বাইরে যায়নি, তার কোনো ধারণাও নেই। শামিন আর চোখে একবার আলোকে দেখে বলে, ওই দেশে গিয়েও কি শাড়ি পরবে? আলো শামিনের দিকে তাকায়। হঠাৎ শামিন বলে ওঠে, রেডি হও। আলো অবাক হয়ে বলে, কেন? বাইরে যাব এখন আমরা। কিন্তু কোথায়? ভুলে গিয়েছিলাম, তোমাকে শুধু শাড়িই কিনে দেওয়া হয়েছে। তোমার জন্য কিছু ড্রেস কিনবো, চলো। আলো আমতা আমতা করে বলে, ড্রেস মানে? সালোয়ার কামিজ। দরকার নেই, শাড়ি পরতে পরতে আমার অভ্যেস হয়ে গিয়েছে। আলো লাগেজ রেখে উঠে দাঁড়ায়। শামিন ওয়ালেট আর ফোনটা হাতে নিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, রেডি হবার দরকার নেই, ঠিকই লাগছে তোমাকে, এখনই চলো। আলো 5-7 আগেই শামিন আলোর হাত ধরে। আলো চমকে ওঠে শামিনের এমন আচমকা স্পর্শে। আলোর চোখের দিকে তাকিয়ে শামিন বলে, চলো।
নিজে পছন্দ করে কিছু স্টিচড সালোয়ার কামিজ কিনে নেয়। আলো শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে শামিনের পাশে, সংকোচ নিয়ে। শোরুমের মালিক শামিনের সাথে হেসে হেসে কিছু পার্সোনাল কথাও বলছে। বিল মেটানোর আগে শামিন আলোকে বলে, ট্রাই অন করে দেখতে চাও? আলো মাথা নাড়ায়। শামিন বলে, দরকারও নেই, আমার পছন্দ বরাবর খুবই ভালো। সেটা পোশাক থেকে শুরু করে বউ যাই পছন্দ করি না কেন বেস্ট হয়ে থাকে। আলো দাঁড়িয়ে আছে। শামিন শপিং ব্যাগগুলো হাতে নিয়ে আলোকে বলে, চলো বাড়ি ফেরা যাক, তার আগে হেনাকে দেখে যাব। ভালো কথা, ওর জন্য একটা স্বর্ণের চেইন কিনতে যাচ্ছি। এবার তুমি আমাকে হেল্প করো, এসো। একটা গয়নার শোরুমে ঢুকে হেনার জন্য চেইন পছন্দ করতে থাকে আলো। চেইন পছন্দ করার দায়িত্ব আলোকে দিয়ে শামিন চারপাশটা দেখতে থাকে। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই হঠাৎ তার দৃষ্টি আটকে যায় একটা লকেটে। অনেক সিম্পল একটা লকেট, কিন্তু ভারী চমৎকার। ওই জেদি মেয়েটার গলায় ভীষণ মানাবে। আর চোখে আলোকে একবার দেখে শামিন বলে, পছন্দ করা হয়ে গেছে চেইন? জি, এটা। এবার তুমি ওইখানে গিয়ে বসো, আমি বিল মিটিয়ে আসছি। গাড়ির হর্নের শব্দে কান ফেটে যাওয়ার উপক্রম। এই শহরের লোকজনের ধৈর্য এত কম কেন? মাত্র 2 মিনিট হয়েছে রাস্তাটাই জ্যাম লেগেছে। বিরক্ত হয়ে সবাই হর্ন বাজাতে শুরু করেছে। আলো ঘাড় ঘুরিয়ে শামিনের দিকে তাকায়। লোকটা সিটে হেলান দিয়ে আরাম করছে, যেন জ্যামের মধ্যে পড়ে থাকতে তার বেশ ভালো লাগছে। এভাবে কয়েক বছর বসে থাকতে পারবে সে। ভাব দেখে মনে হচ্ছে কেউ যদি এখন বলে আপনাকে আজ সারাদিন জ্যামে বসে থাকতে হতে পারে, এই লোকটা তখন ম্লান হেসে বলবে, জি আচ্ছা, আমি বরং একটু ঘুমিয়ে নিই, জ্যাম কেটে গেলে ডেকে দেবেন। অবশ্য এই লোকটার প্রচুর ধৈর্য, তার প্রমাণ আলো পাচ্ছে। 2023 সালের সেরা ধৈর্যশীল পুরুষের অ্যাওয়ার্ডটা একে দিয়ে দেওয়া উচিত। শামিনের থেকে দৃষ্টি সরিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকায় আলো। একটা গাড়িও সামনে এগোচ্ছে না। শামিন স্টিয়ারিং এ হাত রেখে আর চোখে আলোকে দেখছে। মেয়েটা এত মনোযোগ দিয়ে কি দেখছে বাইরে? গাড়ির নাম্বার প্লেট। এই মেয়েটার মধ্যে একটা গোয়েন্দা গোয়েন্দা ভাব আছে, অথচ এ একজন ইংরেজি সাহিত্যের ছাত্রী। এর সাথে এর সাবজেক্ট বড্ড বেমানান। এর উচিত ছিল পুলিশে জয়েন করা। যা গালাগালি জানে, এর একটা গালি শুনলেই আসামি লজ্জায় সব বলে দিত, রিমান্ডে নিতে হতো না। হঠাৎ গাড়ির জানালায় টোকা পড়ে। শামিন জানালার কাজ নামিয়ে দেয়। একটা 8-10 বছর বয়সী ময়লা ফ্রক পরা বালিকা শামিনের দিকে তাকিয়ে আছে। তার হাতে কিছু বেলি ফুলের মালা। বালিকাটি নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, মালা নেবেন ভাইয়া, তাজা ফুল। শামিন এক পলক মেয়েটির হাতের দিকে তাকিয়ে বলে, স্কুলে যাও না? যাই, আজ তো বন্ধ। ঘাড় ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে আবারও মেয়েটির দিকে তাকায়। তারপর বলে, সবগুলো দাও। মেয়েটি খুশি হয়ে সবগুলো মালা শামিনকে দিয়ে দেয়। শামিন জিজ্ঞেস করে, কত হয়েছে? 120 টাকা ভাইয়া। একটা 500 টাকার নোট বের করে শামিন মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলে, রেখে দাও। ফুলওয়ালি মেয়েটা বিস্ময় নিয়ে তার হাতের নোটটার দিকে তাকিয়ে আছে। শামিন জানালার কাজ তুলে দেয়। আলো শামিনের হাতের মালাগুলোর দিকে তাকিয়ে আছে। শামিন ঘুরে আলোর দিকে তাকাতেই ঘাবড়ে যায় কিছুটা। হঠাৎ করে তার মধ্যে অদ্ভুত অস্থিরতা কাজ করছে। সে তার 32 বছরের জীবনে কাউকে ফুলের মালা দেওয়া তো দূরে থাক, একটা ফুলের পাপড়িও দেয়নি। আলো একদৃষ্টিতে মালার দিকে তাকিয়ে আছে। শামিন গাড়ির ড্যাশবোর্ডের উপর মালাগুলো রেখে আমতা আমতা করে বলে, গাড়িটা সাজাতে কিনেছি। আলো চুপ করে থাকে। শামিন মনে মনে বলে, ওগুলো তোমার স্টুপিড মেয়ে। আলো আবারও ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি দেয়। বিরক্তিতে শামিনের কপাল কুঁচকে যায়। এদেশে একটা মেয়ে খুঁজে পাওয়া যাবে না যে বেলি ফুলের মালা পছন্দ করে না, অথচ এই মেয়ে ছুঁয়েও দেখছে না। এটা কি ধরনের নারী? শামিনের ইচ্ছে করছে আলোর ঘাড় ধরে কাছে টেনে এনে মালাগুলো খোপায় লাগিয়ে দিতে, কিন্তু ধৈর্যশীল শামিন নিজেকে সংযত করে চুপ করে বসে থাকে। হ্যাঁ আন্টি, সব গুছিয়ে নিয়েছি, আপনি ওনাদের বলে রাখুন। এক হাত দিয়ে ফোনটা কানে ধরে রেখে অন্য হাতে কোলবালিশ এনে বিছানার মাঝে রাখে সে। প্রতিদিন রাতে এই জড়বস্তুটাকে আলমারি থেকে বের করে নিজের অধিকারের কিছুটা দিয়ে দেওয়া খুবই কষ্টের ব্যাপার শামিনের কাছে।
কিন্তু নিজের বইয়ের নারীবাদী অনুভূতির প্রতি সম্মান জানাতে সে এই কাজটা খুবই আনন্দের সাথে করে। মুখটা এমন করে রাখে যেন এই কাজটা করে তার একটুও বিরক্তি লাগছে না। সে খুবই আনন্দিত। বুকের যন্ত্রণা বুকে চেপে রেখে মনে মনে কোলবালিশটার দিকে তাকিয়ে বলে, একবার বউয়ের মনে জায়গা করে নিতে দে, তারপর প্রথমে তোকে কেটে কুটে টুকরো করবো আমি। ফোনের ওপাশে ডক্টর রুবি ছিল। সিঙ্গাপুরে যাওয়ার ব্যাপারে কথা হচ্ছিল দুজনের। ফোন কেটে দিয়ে শামিন আলোর দিকে তাকায়। আলমারির মধ্যে কিছু একটা খুঁজছে। কিছু খুঁজছো? শামিনের প্রশ্নে আলো ঘুরে তাকায়, অস্ফুট স্বরে বলে, আম্মু বলেছে স্বর্ণের গয়নাগুলো সাথে করে নিয়ে যেতে, সেগুলো রেখে দেব। শামিন আলোর হাতের দিকে তাকায়। আলো নিজের হাতের বালা দুটো খুলতেই যাচ্ছিল। শামিন নরম গলায় বলে, ওই দুটো থাকুক প্লিজ। আলো থেমে যায়। কিছু মুহূর্ত শামিনের চোখের দিকে তাকিয়ে থেকে আলমারির দরজা বন্ধ করে বিছানার কাছে যায়। বেড সাইডে টেবিলের ওপর বেলি ফুলের মালাগুলোকে দেখতে পেয়ে শামিনের দিকে তাকায়। শামিন বিছানায় চুপচাপ বসে আছে আলোর দিকে তাকিয়ে। আলো নিজের জায়গায় শুতেই যাচ্ছিল, তখনই শামিন বলে ওঠে, আরেকটা আবদার রাখবে? আলো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। শামিন তার বালিশের নিচ থেকে একটা ক্ষুদ্রাকার বক্স বের করে তার মধ্য থেকে সেই লকেটটা বের করে। আলো নিশ্চুপ হয়ে শামিনের হাতের দিকে তাকিয়ে আছে। এক পলক আলোর মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায়। আলো শামিনের পদক্ষেপ স্পষ্ট বুঝতে পেরেছে, কিন্তু কোনো এক অজানা কারণে নিজের জায়গায় নির্লিপ্ত ভঙ্গিতে বসে থাকে। আলোর খুব কাছে গিয়েও দূরত্ব বজায় রেখে লকেটটা আলোকে পরিয়ে দিতে দিতে বলে, এটাও থাকুক। লকেটটা পরিয়ে আলোকে মুগ্ধ চোখে দেখছে শামিন। আলো তার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বসে থাকে। পরপর শামিন বলে ওঠে, একটা সেই আবদার রাখবে? আলো জড়তা কাটিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, বলুন। শামিন ডান হাত বাড়িয়ে বেলি ফুলের মালাগুলো নিয়ে নেয়। সবগুলো একসাথে পেঁচিয়ে নিয়ে আলোর খোপায় বেঁধে দেয়। নির্দিষ্ট দূরত্বে বসে হাত বাড়িয়ে মালাটা খোপায় লাগাতে বেশ বেগ পেতে হচ্ছে। শামিন ভেবেছিল আলো রিয়্যাক্ট করবে। আলোর নিরাপত্তা শামিনকে স্বস্তি দিলেও আলোর চোখে মুখে চেয়ে থাকা সংকোচ শামিনের মন খারাপ করে দেয় মুহূর্তেই। খোপা থেকে হাত সরিয়ে নিয়ে মৃদু স্বরে বলে, এগুলো থাকুক আজ রাতের জন্য। গাড়ির ড্যাশবোর্ডের উপরে পড়ে থাকলে এত সুন্দর ফুলগুলোর অপমান হতো। তাদের সঠিক এবং উপযুক্ত জায়গায় রেখে দেওয়াটা আমার দায়িত্ব। মেয়র তার দায়িত্ব পালনে অলসতা করে না। আলো আলো চেহারায় সংকোচ নিয়ে এদিক ওদিক তাকায়। শামিন নরম গলায় বলে ওঠে, একটা সর্বশেষ আবদার রাখবে? আলো এইবার শামিনের চোখের দিকে তাকিয়ে থাকে। শামিন আলোর গালে একটা হাত রেখে অস্ফুট স্বরে বলে ওঠে, তুমিও প্লিজ থেকো, তবে এক রাত্রি কিংবা 2 রাত্রির জন্য না, আরব্য রজনীর মতো 1000 রাত্রি থেকো। আমি তোমার উপযুক্ত স্থান হওয়ার চেষ্টা করব, যে স্থানে থাকলে তুমি কখনো অসম্মানিত কিংবা অপমানিত হবে না। আলো কথাটি শেষ করেই শামিন আলোর গাল থেকে হাত সরিয়ে নিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে টান টান হয়ে। তার চোখে মুখে চেয়ে থাকা তার কাঙ্ক্ষিত নারীটাকে একান্তে পাওয়ার জন্যে তার পুরুষ মনের ব্যাকুলতা চাদরে মুখ না ঢেকে নিলে ওই নারীটা বুঝে নেবে শামিন তাকে অস্বস্তিতে ফেলতে চায় না। আলো অদ্ভুত চোখে শামিনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ চুপ করে থেকে কাঁপা কাঁপা হাতে নিজের গলায় শামিনের পরিয়ে দেওয়া লকেটটা ছোঁয়। দীর্ঘ সময় বসে থেকে ধীরে ধীরে কুটিসুটি মেরে শুয়ে পড়ে সে। তার হাতের মুঠোয় ধরে রেখেছে লকেটটা। ফ্লাইট সকাল 7:30টায়। তারা ভোর 4:30টার সময় এয়ারপোর্টে পৌঁছে যায়। ইলহাম শামিন আর আলোকে নামিয়ে দিয়ে আসে এয়ারপোর্টে। সিকিউরিটি চেকিং হয়ে গেলে শামিন আলোকে নিয়ে একটা ফুড শপের দিকে যায়। সেখান থেকে হালকা কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আলোকে একটা বেঞ্চিতে বসতে বলে নিজেও পাশে বসে। হাতের প্যাকেটটা আলোর দিকে এগিয়ে দিয়ে বলে, হালকা কিছু খেয়ে নাও। আলো রোবটের মতো হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে নেয়। স্বামীর নিচের প্যাকেট খুলে স্যান্ডউইচ খেতে থাকে। পাশে কিছুটা দূরেই এক বৃদ্ধ দম্পতি তাদের দেখছিল। মহিলা কৌতূহলী হয়ে শামিনকে বলে, তুমি শামিন ইয়াসার মির্জা না? শামিন তার দিকে তাকিয়ে বিনয়ের সাথে উত্তর দেয়, জি। আমাকে চিনতে পেরেছো? আমি কলাম রাইটার নাফিসা কালাম। তোমার দিগন্ত ফাউন্ডেশনের একটা প্রতিবেদন লিখেছিলাম আমি। শামিন কিছুক্ষণ চেয়ে থেকে বলে, জি। সাথে কে? তোমার ওয়াইফ? জি।
সিঙ্গাপুর কেন যাচ্ছ, হানিমুনে? শামিন থতমত খেয়ে আলোর দিকে তাকায়। আলো খাওয়া রেখে বসে আছে চুপচাপ। মুহূর্তেই অস্বস্তি কাটিয়ে শামিন বলে ওঠে। চিকিৎসার জন্য। বৃদ্ধ লোকটা বলে ওঠে। তোমরা ইয়াং কাপল যাচ্ছ চিকিৎসার জন্য, আর আমরা বুড়ো বুড়ি যাচ্ছি হানিমুনে। হ্যাঁ, রস উপচে পড়ছে তো আপনাদের। আলো বিড়বিড় করে বলে ওঠে। শামিন আলোর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, মুরব্বী মানুষ, বেয়াদবি করো না আলো। ওনারা এত পার্সোনাল কথা জানতে চাচ্ছে কেন? মুরব্বীদের মতো থাকতে পারে না তারা? ফিসফিসিয়ে বলে আলো। শামিন কোনো কথা বলে না। বৃদ্ধ মহিলা বলে ওঠে, চিকিৎসার জন্য যাও বা বিজনেস ট্রিপে, বউ নিয়ে যখন যাচ্ছ সেটাকে হানিমুন বলতেই হবে। শামিন বিরস মুখে স্যান্ডউইচে একটা কামড় বসিয়ে মনে মনে বলে, হানিমুন? মধুচন্দ্রিমা সে এই জীবনে হচ্ছে আমার। সিট বেল্ট বেঁধে নাও। আলো চোখ ঘুরিয়ে সবকিছু দেখছিল। শামিন আলোর দিকে তাকিয়ে বলে, কখনো প্লেনে উঠছনি? আলো মাথা নাড়ায়। পাসপোর্ট করেছিলে কেন তবে? আব্বু আমাদের সবার পাসপোর্ট করিয়ে রেখেছিল। আবার খুব শখ ছিল মোটামুটি একটা অ্যামাউন্টের টাকা জমে গেলেই কাছে কোনো দেশে ট্যুর দেবে, কিন্তু সেই মোটামুটি অ্যামাউন্টের টাকা কখনোই জমতো না। শামিন ম্লান হাসে, তারপর বলে, সৎ মানুষদের সাথে এমনটা হয়। আলো বলে, আপনি কোন কোন দেশে গিয়েছেন? আমি 3টা দেশে, ইন্ডিয়া, ইউএসএ, সিঙ্গাপুর। সিঙ্গাপুর কেন গিয়েছিলেন? 2014 সালে গিয়েছিলাম। তখন আমার বয়স 23 বছর। আমি, সাগর আর আমার কিছু বন্ধু। তখন বাবা এমপি ছিল, আমি পলিটিক্স করতাম না। সাগর মানে সাগর ভুইয়া? হুম। ও আপনার বন্ধু ছিল, শত্রু কি করে হলো? বিরোধী দল করে? না, অন্য কারণে। সেসব তোমার না জানলেও চলবে। দেখি সিট বেল্ট বাঁধো। শামিন নিজেই আলোর সিট বেল্ট বেঁধে দেয়। আলো শামিনের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই আলো চোখ সরিয়ে নেয়। এক্সকিউজ মি স্যার। অতি সুমিষ্ট নারী কণ্ঠটি। শামিন আর আলো তাকায়। তাদের সামনে অতিমাত্রায় সুন্দরী একজন বিমানবালা দাঁড়িয়ে আছে। শামিন বলে, ইয়েস স্যার, আপনাদের মিল। তাদের সামনে খাবার সাজিয়ে রেখে বিমানবালা চলে যায়। আলো মেয়েটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বয়স 27 হবে। শারীরিক গঠন খুবই চমৎকার। অত্যন্ত সুস্থির চেহারা এবং অতিরিক্ত ফর্সা। ঠোঁটে কড়া করে লিপস্টিক দিয়েছে দেখে মনে হচ্ছে একটা গোটা লিপস্টিক ঘষে ঘষে লাগিয়েছে। গায়ের শাড়িটা পরেছে আঁটো সাঁটো ভাবে। যেখানেই যাচ্ছে পুরুষ লোকগুলো হা করে গিলে খেতে চাইছে তাকে। আলো বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে তারপর শামিনের দিকে তাকায়। লোকটা এক মনে তার হাতের একটা ম্যাগাজিনের দিকে তাকিয়ে আছে। চারিদিকে কি হচ্ছে সেদিকে তার কোনো প্রক্ষেপ নেই। শামিনের থেকে চোখ সরিয়ে আলো মনিটরে চোখ রাখে। শামিন ম্যাগাজিন রেখে তার দিকে তাকিয়ে বলে, কোনো অসুবিধা? বমি পাচ্ছে? আলো মাথা নাড়ায়। শামিন আলোর দৃষ্টি অনুসরণ করে মনিটরের দিকে তাকিয়ে বলে, আমরা এখন মিয়ানমার হয়ে যাচ্ছি। আলো কোনো কথা বলে না। আবারও আশেপাশে দেখতে থাকে। শামিন আলোর বাচ্চামো আর চোখে দেখে মনে মনে হাসছে। মেয়েটার চোখে মুখে কৌতূহল। একটা 50 পেটমোটা লোক এক বিমানবালার বুকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আলোর পুরো শরীর জ্বলে ওঠে। বিড়বিড় করে বলে ওঠে, আরে লুচু আঙ্কেল, মুখটা বন্ধ করুন, মাছি ঢুকে যাবে তো। শামিন তৎক্ষণাৎ আলোর মুখ চেপে ধরে এদিক ওদিক তাকায়। সামনের সিটের একজন মহিলা ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে আলোকে একবার দেখে আবারও সামনে তাকায়। আলো ছটফট করছে। শামিন আলোর মুখ থেকে হাত সরিয়ে নিতেই আলো একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, মেরে ফেলবেন নাকি? অদ্ভুত। সব জায়গায় মুখ চালাতে হবে তোমার? খোদা, আমি মেয়েটাকে নিয়ে কোথায় যাব? চাপা সরে চেঁচিয়ে বলে শামিন। ওই লোকটা কিভাবে দেখছিল ওই বিমানবালাকে, পুরো গা ঘিন ঘিন ব্যাপার ছিল এটা। এইসব দেখলে আমার মুখ নিষ্পিস করে। তুমি একটা সাইকো আলো, এটা ক্লিয়ার হয়ে গেছে আজ। আলো মুখ ভার করে ফেলে। কিছুক্ষণ পরে শামিন হঠাৎ হাসতে থাকে। আলো অবাক হয়ে তাকিয়ে বলে, হাসছেন কেন? একটা কথা মনে পড়ে গিয়েছে। সেদিন একটা নিউজে দেখলাম বাংলাদেশে একটা লোক বিমানে উঠে বিমানবালাকে জোরপূর্বক চুমো দেওয়ার অপরাধে জেলে জরিমানা হয়েছে। আমি ভাবছি কতটা অসহায়, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত হলে একটা অধম শেষমেশ এত সিকিউরিটির মধ্যেও একজন বিমানবালার সাথে এসব করে। লোকটার জন্য আমার করুণাই হচ্ছে। এসব বাংলাদেশেই হয়। স্বভাবে খুব ভালো জাতি কি না? এভাবে বলো কেন? আমি গর্বিত বাঙালি। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে,
দেখলাম এইখানের সবগুলো পুরুষ মানুষ একবার না একবার ওই সুন্দরী বিমানবালার দিকে তাকিয়ে তার সৌন্দর্য উপভোগ করেছে। তা আপনি কেন তাকাচ্ছেন না? নিজেকে কেন বঞ্চিত করছেন? এখানে কেউ তো আপনাকে নিষেধ করার মতো নেই। স্বামীনের মাথায় হুট করে রাগ উঠে যায়। আলোর দিকে রাগান্বিত দৃষ্টি দিতেই আলো মিইয়ে যায়। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, সব পুরুষ এক? আমার তো মনে হয় সবাই সৌন্দর্যের পাগল। আমতা আমতা করে বলে আলো। স্বামীন একটা গভীর নিঃশ্বাস ফেলে, মেয়েটা যদি বুঝতো স্বামীনকে সে তার ওই সীমিত সৌন্দর্য দিয়ে কতটা মুগ্ধ করে রেখেছে, বুঝবে না। এই মাথা মোটা মেয়ে কখনোই বুঝবে না। দ্বিতীয়বারের মতো একটা দীর্ঘশ্বাস ফেলে স্বামীন বলে, চুপচাপ বসে থাকো। আর মাত্র 2-1 ঘন্টার ব্যাপার। কোনো লোক কোনো বিমানবালাকে চোখ দিয়ে খেয়ে নিলে সেটা তোমার দেখতে হবে না। বেশি দেখাদেখি করতে ইচ্ছে হলে আমাকে দেখো বসে বসে। মোটামুটি হ্যান্ডসামই আছে তোমার স্বামী। ওয়েলকাম টু হোটেল গ্র্যান্ড প্যালেস। রিসেপশনের বাদিকটায় একটা স্ট্যাচু হোটেলের নেমপ্লেট হাতে দাঁড়িয়ে আছে। তাতে ইংরেজির পাশাপাশি আরও 2টো ভাষায় হোটেলের নাম লেখা। আলো লবিতে দাঁড়িয়ে স্ট্যাচুটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। স্ট্যাচুটির লিঙ্গ আলো বুঝতে পারছে না, এটা পুরুষ নাকি মহিলা। ভীষণ অদ্ভুত শ্বেত পাথরের ওই মূর্তিটা। ঘাড় ঘুরিয়ে স্বামীন ইয়াসার মির্জাকে দেখে নেয় সে। স্বামীন হোটেলের রিসেপশনিস্টের সাথে কথা বলছে। রিসেপশনে মোট 3 জন লোক, 2 জন মহিলা এবং 1 জন পুরুষ। মহিলা 2 জনকে দেখে মনে হচ্ছে চাইনিজ। একজন স্বামীনের সাথে হেসে হেসে কথা বলছে, বারবার মাথা নেড়ে কি বলছে এত। আলো দূরেই দাঁড়িয়ে থাকে। তার পাশে তাদের 2টো লাগেজ অনাদরে পড়ে আছে মেঝেতে। কিছুক্ষণ পরে স্বামীন চেক ইনের ঝামেলা সামলে আলোর কাছে চলে আসে। তার হাতে রুমের চাবি। আলোর কাছে এসে লাগেজ 2টো তুলে নেয় সে। তারপর বলে, এসো। দুটো আপনি একা বহন করবেন কেন? একটা আমায় দিন। আলো একটা লাগেজ তুলে নিতে উদ্যত হয়। স্বামীন তাকে থামিয়ে দিয়ে বলে, ধন্যবাদ। আপনি একজন স্বনির্ভর মেয়ে সেটা আমি জানি, তবে আমি একজন দায়িত্বশীল এবং কেয়ারিং হাজবেন্ড সেটাও আপনাকে জানাতে চাই। আলো চুপচাপ স্বামীনের পিছু পিছু যায়। তাদের রুমটা 6 তলাতে। স্বামীন আর আলোর রুম নাম্বার হলো L24। আরো কিছু দূর যেতেই ডানে মোড় নিলে তাদের রুম। আলো চারপাশে তাকিয়ে চোখ বড় বড় করে লোকজনকে দেখছে। বিভিন্ন দেশের লোকজন। মেয়েগুলো বেশ খোলামেলা পোশাক পরে স্বতঃস্ফূর্তভাবে হেঁটে যাচ্ছে। আলোর হঠাৎ রেহিনার কথা মনে পড়ল। আলোর গা থেকে ওড়না সরে গেলেই রেহিনা কান মলে দিত আলোর। আম্মু এই দৃশ্য দেখলে তো নির্ঘাতেই মেয়েগুলোকে ঝাঁটা নিয়ে দৌড়ানি দিত। রুমের দরজা খুলে ভেতরে ঢুকে লাগেজ 2টো একপাশে দাঁড় করিয়ে রেখে স্বামীন পুরো রুমটা দেখে নেয়। আলো স্বামীনের পিছু পিছু ঘরে ঢোকে। ডাবল বেডের রুম। স্বামীন আলোর দিকে তাকিয়ে মুখে হাসি হাসি করে বলে, প্রথমে ডাবল বেড অ্যাভেলেবেল ছিল না, ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম এখানে কোলবালিশ পাওয়া যাবে কিনা ভেবে। না হলে তো বিছানায় আমাকে অ্যালাউ করতে না তুমি, মেঝেতে থাকতে হতো আমার। সৌভাগ্য আমরা ডাবল বেড পেয়ে গিয়েছি। আলো চুপচাপ একটা বিছানা দখল করে বসে পড়ে। স্বামীন ঘরের জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায়। এখান থেকে কিছুটা দূরেই মার্লিয়ন পার্কের স্ট্যাচুটা। স্বামীন আলোকে ডেকে স্ট্যাচুটা দেখিয়ে বলে, এটা কখনো দেখেছো কোথাও? আলো কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হ্যাঁ, মুভিতে দেখেছি। কথিত আছে যখন সিঙ্গাপুর আবিষ্কার হয়েছিল তখন একটা অদ্ভুত প্রাণী দেখতে পাওয়া গিয়েছিল, যার অর্ধেক সিংহ এবং অর্ধেক মৎস্যকন্যা। এই স্ট্যাচুটা সেই পৌরাণিক কাহিনীর আদলে তৈরি। আলো এবার বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে স্ট্যাচুটাকে। স্বামীন হেসে বলে, আজ রেস্ট নাও, কাল ডক্টরের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, তৈরি থেকো। কথাটা বলে স্বামীন রুমের দরজার দিকে যায়। কোথাও যাচ্ছেন? আলো স্বামীনের দিকে তাকিয়ে আছে। স্বামীন মাথা ঘুরিয়ে আলোকে দেখে বলে, 2টো সিম কার্ড কিনবো এবং মানি এক্সচেঞ্জ করবো, কিছুক্ষণ পরে আসছি। তুমি ফ্রেশ হয়ে তৈরি থেকো, আমরা লাঞ্চ করবো। এখানে পশ্চিম দিক কোন দিকে বুঝতে পারছি না, একটু জেনে আসবেন। স্বামীন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আঙ্গুলের তর্জনী তুলে বলে ওঠে, ওইদিকে। আমি জেনে এসেছি রিসেপশন থেকে। স্বামীন বেরিয়ে যায়। বাইরে থেকে দরজা লক করে রেখে গিয়েছে। আলো বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে থাকে কিছুক্ষণ। তার 2 চোখ বন্ধ। বিদেশের সম্পূর্ণ অচেনা একটি শহরে একটা সম্পূর্ণ অচেনা মানুষের সাথে তাকে ভরসা করে এসেছে সে। হ্যাঁ, মানুষটা অচেনাই তো। এই ইয়াসার মির্জাকে আলো চিনতে পারছে না যেন। এই ইয়াসার মির্জা তার প্রতিটি পদক্ষেপে আলোকে চমকে দিচ্ছে। এই লোকটাকে আলো উপেক্ষা করতে পারছে না কেন?
ওই একটা কাগজের জোর এত? আলোর নিজের মনের উপর নিজের কোনো নিয়ন্ত্রণ খুঁজে পাচ্ছে না। কখনো তার ভেতর থেকে একজন স্ত্রী সত্তা বলছে, আলো তুই বাড়াবাড়ি করছিস। সবকিছুর একটা সীমা থাকে, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নে। তুই চাইলেই সবটা সুন্দর হতে পারে। ইয়াসার মির্জা নিজেকে প্রমাণ করছে, তুই তো সুযোগ দিয়েছিলি, সে নিজেকে প্রমাণ করে দিয়েছে। তোকে ভোগ বস্তু হিসেবে দেখেনি, তোকে সম্মানিত করেছে। আর কি চাস তুই? আবার কখনো মনের মধ্য থেকে একজন কঠিন নারী সত্তা বলছে, কিভাবে কিভাবে সত্যি কিভাবে? মাথার মধ্যে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে, শেষমেশ কে কাকে হার মানাবে? তার কঠিন নারী সত্তা একজন স্ত্রী সত্তাকে, নাকি একজন স্ত্রী সত্তা একজন কঠিন নারী সত্তাকে? অনেকটা সময় নিয়ে গোসল সেরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে। ভেজা চুলগুলো মুছতে থাকে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে। হঠাৎ তার গলায় স্বামীনের দেওয়া লকেটটা চোখে পড়ে আলোর। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সে একটা মেরুন রঙের জামদানি শাড়ি পরেছে, সাথে মেরুন রঙের ব্লাউজ। প্রথম বিরক্তি লাগলেও বর্তমানে শাড়ি আলোর অন্যতম প্রিয় পোশাক। স্বামীনের কিনে দেওয়া সালোয়ার কামিজ সেভাবেই আছে। ওসব আলোর পরতে ইচ্ছে করছে না। নিজেকে বউ দেখতে তার খুব একটা খারাপ লাগছে না, বরং লজ্জা লাগছে, যেন শাড়িতে তার সৌন্দর্য বেড়ে গিয়েছে। দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকে দাঁড়িয়ে পড়ে স্বামীন। আলো নামাজ আদায় করছে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আলোকে দেখে উঠে দাঁড়ায়। নিজে গোসল সেরে বেরিয়ে এসে দেখে তখনও আলো জায়নামাজে বসে আছে। ভদ্র ছেলের মতো চুপচাপ ডিভানে বসে আলোকে দেখতে থাকে। মোনাজাতে এত কি চাইছে মেয়েটা? নামাজ আদায় করে উঠে দাঁড়াতেই স্বামীনকে দেখে থমকে যায় আলো। এভাবে এত দেখার কি আছে আলোকে? অস্বস্তি ছেয়ে যায় আলোর মুখে। স্বামীন চোখ সরিয়ে নিয়ে উঠে দাঁড়ায়, নরম গলায় বলে, তোমাকে জায়নামাজে দেখলে খুব নিষ্পাপ মনে হয়। মনেই হয় না তুমি এত চমৎকার গালাগাল জানো। একই সাথে দুটো মেইনটেইন কিভাবে করো বলো তো? আলো জায়নামাজ ভাঁজ করতে করতে বলে, আপনি নিজের কথা ভাবুন। শুধুমাত্র শুক্রবার দলের ছেলেদের সাথে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করে আসেন। তার মুখে এত বড় বাতেলা মানায় না, বুঝছেন? তোমার মতো গালি তো দেই না। খেপানোর উদ্দেশ্যে বলে আলোকে, আপনার মতো একটা অপকর্ম করে তারপর একটা মহৎ কাজ করে ব্যালেন্স করে তো আর চলে না। আপনার দুই কাঁধে ফেরেশতা হিমশিম খেয়ে যায় আপনার কর্মকাণ্ড দেখলে। একবার 10 নেকি লেখে, পরক্ষণেই আবার 10 নেকি কেটে দেয়, আবার লেখে আবার কেটে দেয়। আলো থমথমে মুখে তাকিয়ে আছে স্বামীনের দিকে। স্বামীন কথা সুর পাল্টে নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, রিলিজিয়াস ব্যাপারগুলো নিয়ে এভাবে কথা না বলি। সুরটা তো আপনিই করেছেন। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। নাটকীয় ভঙ্গিতে বলে স্বামীন। তারপর ওয়ালেট হাতে নিয়ে বলে, ঝগড়া না করে চলো আগে খেয়ে নেই। খালি পেটে ঝগড়া ভালো হয় না। করিডোরে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা। স্বামীনের পিছু পিছু আলো লিফটের কাছে এগিয়ে যাচ্ছে। লিফটের কাছে এসে বোতাম টিপে দাঁড়িয়ে থাকে দুজন। এখন আশপাশটাই কোনো লোকজন নেই, কেমন অস্বাভাবিক নিস্তব্ধতা। হুট করে লিফটের দরজা খুলে যেতেই দুজনেই সামনে পা বাড়ায়, কিন্তু মুহূর্তেই লিফটের ভেতরে দৃশ্যটি দেখে আলো আর স্বামীনের চোখ ছানা বড়া হয়ে যায়। 25 বিদেশি কোনো কাপেল লিফটের মধ্যে একে অপরকে আলিঙ্গন করে চুম্বনরত অবস্থায় আছে। আশেপাশে কি হচ্ছে তাদের কোনো হুঁশ নেই। স্বামীন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আলো হতভম্ব ভাব কাটিয়ে চেঁচিয়ে ওঠে, নাউজুবিল্লাহ। স্বামীন চমকে উঠে আলোর দিকে তাকায়। আলো অসম্ভব জোরে চেঁচিয়ে কথাটি বলেছে যে লিফটের মধ্যে থাকা জুটির কানে তালা লেগে গিয়েছে। তারা হতভম্ব হয়ে আলোর দিকে তাকায়। চোখে মুখে আতঙ্ক ছেয়ে গিয়েছে তাদের। স্বামীন আলোর হাত ধরে টেনে নিজের পেছনে নিয়ে আড়াল করে বিদেশি কাপলদের উদ্দেশ্যে বলে, Don't mind, please carry on. বিদেশিদের চোখে মুখে হতভম্ব ভাব। লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় পুনরায়। স্বামীনার আলো বাইরে দাঁড়িয়ে থাকে চুপচাপ। আলোর মাথা নিচু করে রেখেছে। কি একটা অসভ্য সমাজে এসেছে। লিফটের মধ্যেই এরা কি উম্মুখ করেনি? স্বামীন ঘাড় ঘুরিয়ে আলোকে এক পলক দেখে। দুজনেই ভীষণ বিব্রত। কিছু সময় পরে স্বামীন বলে ওঠে, এখানে এসব অহরহ দেখতে পাবে আলো। এইভাবে রিয়াক্ট করো না, চুপচাপ ইগনোর করে যাও। মাত্র কটা দিন আছি। তাই বলে লিফটে পাবলিকের জন্য, ওটা ওনাদের বেডরুম না। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। এবার চলো, খিদা পেয়েছে আমার।
পুরো রাস্তায় শামিন হেসেছে। রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার করেও হাসছে। আলো চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে হাসি থামিয়ে শামিন বলে ওঠে, যেভাবে চেঁচিয়ে নাউজুবিল্লাহ বলছো তাতে ওদের আত্মা খাঁচা ছাড়া হয়ে গেছে। কতটা আতঙ্কিত লাগছিল ওই বিদেশিদের। ওরা সম্ভবত তোমাকে পাগলে ভেবেছে। আলো চুপ করে বসে আছে। টেবিলে গরম গরম খাবার পরিবেশন করে ওয়েটার হাসি মুখে চলে যায়। আলো খাবারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আশেপাশে দেখতে থাকে। সবাই চুপচাপ খাচ্ছে। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে বলে, খাচ্ছ না কেন? আলো টেবিলের দিকে তাকিয়ে একটা খাবারের দিকে তর্জনী আঙ্গুল তুলে বলে, এটা কি? এটা সাউথ ইন্ডিয়ান ফুড। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি। আলো আবারও আশেপাশে তাকায়। সে জন্যেই সবাইকে বাঙালি মনে হচ্ছে। প্লেটের খাবারটা নাড়াচাড়া করে আলো বলে, দেখে তো চিতই পিঠার শুকনো মরিচ ভর্তার মতো লাগছে। শামিন হেসে ফেলে, তারপর বলে, এটা ইডলি আর পাশের তরলটা সাম্বার। খেয়ে দেখো, এটা খুবই মজার একটা খাবার। ইন্ডিয়া গেলে আমি খাই এটা, কেন জানি খুব ভালো লাগে আমার কাছে। আলো খাবারটা টেস্ট করার জন্য একটু ভেঙে মুখে দেয়। তারপর চোখ মুখ কুঁচকে বলে, অতটাও ভালো না। এটার দাম কত? বাংলাদেশি টাকায় 350 টাকা। আলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তারপর বলে ওঠে, 350? দুটো চিতই পিঠার মতো ইডলি না ফিডলি 350? আর আমাদের ঝিলবাড়ি মোড়ের সোবাহান কাকার চিতই পিঠা আর শুটকি ভর্তা, এই খাবারটার থেকেও মজা। 50 টাকায় পেট ভরে খাওয়া যায়। শামিন হেসে ফেলে। আলোর দিকে তাকিয়ে শুধু হাসতেই থাকে। আলো শামিনের দিকে বোকার মতো তাকিয়ে আছে। হাসি থামিয়ে শামিন বলে, ঠিক আছে, ইডলি ফিডলি খেতে হবে না। ওটা পছন্দ না হলে ফ্রাইড রাইস খাও, নয়তো এটা খাও। এই কাবাবটা খুব মজা। এত খাবার কেন অর্ডার করেছেন? খেতে পারবেন? এত অপচয় কিন্তু আমি পছন্দ করি না। কপাল কুঁচকে গৃহিণীদের মতো বলে আলো। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। এতটা সরলতা লুকিয়েছিল কাঠিন্যতার আড়ালে, সেটা এতদিন সে বুঝতেই পারেনি। কঠিন মনের মেয়েটির আড়ালে একটা সাদা সিধে নারী। খাওয়া দাওয়া শেষ করে তারা আবারও হোটেলে ফিরে যায়। শামিন তার বেডে বসে ডক্টরদের সাথে কথা বলছে। আলো জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। কথা বলা শেষ করে উঠে দাঁড়ায় শামিন। আলোর দিকে চোখ যেতেই থমকে যায় সে। খোলা চুলগুলো পিঠে ছড়িয়ে রেখেছে। এই মেয়েটার চুলগুলো সুন্দর। শামিন বারবার মুগ্ধ হয় দেখলে। আলোর দিকে খানিকটা এগিয়ে গিয়ে পেছন থেকে বলে ওঠে, কি দেখছো? আলো ঘুরে তাকিয়ে নিচু স্বরে বলে ওঠে, কিছু না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে শামিন বলে, একঘেয়েমি লাগছে? আলো আবারও শামিনের দিকে তাকায়। শামিন জানে আলো রাজি হবে না, তবুও বলে বসে, চলো তোমাকে একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আলো চুপ করে দাঁড়িয়ে আছে। শামিন ভেবেছে আলোর সম্মতি নেই, তাই সে ঘুরে বিছানার দিকে যাচ্ছিল। তখনই আলো অস্ফুট স্বরে বলে ওঠে, অশুভ কোনো জায়গা না হলে যেতে পারি, যেখানে এসব অশুভ লোকজন থাকবে না। আলো চোখ বড় বড় করে চারপাশে দেখছে। শামিন আর চোখে এক পলক আলোকে দেখে বলে, এটা গার্ডেন অফ বে, বাচ্চাদের পার্ক। এখানে অশুভ কোনো লোকজন নেই। ভালো লাগছে বাচ্চাদের দেখে? আলো মাথা নাড়ায়। শামিন ম্লান হেসে বলে, কাল সেন্টোসা আইল্যান্ড নিয়ে যাব, সিঙ্গাপুর থেকে জনপ্রিয় টুরিস্ট প্লেস। আলো কিছু না বলে চুপচাপ হাঁটছে। এমন জায়গা বাংলাদেশে নেই। প্রযুক্তি দিয়ে তৈরি একটা আর্টিফিশিয়াল জঙ্গল। মুগ্ধ হয়ে যেতে ইচ্ছে করে। হাঁটতে হাঁটতে একেবারে জঙ্গলের গহীরে চলে যায় তারা। এখানে লোকজনের ভিড় নেই খুব একটা। আলো চারপাশে তাকিয়ে বলে, ঘোলাটে কেন চারপাশ? এগুলো ফেক ফগ। আলো অবাক হয়ে আবারও আশেপাশে তাকায়। শামিন বলে, রাইডে চড়তে চাও কোনো? এখানে দারুণ কিছু রাইড আছে। আমি বাচ্চা নাকি? কথাটা বলে আলো সামনে এগিয়ে যায়। পার্কের একজন কর্মচারী একটা অদ্ভুত দেখতে নীল রঙের প্রাণী কোলে নিয়ে তাদের দিকে আসছে। আলো কৌতূহলী হয়ে ইংরেজিতে তাকে জিজ্ঞেস করে, এটা কি? এই প্রাণীটার নাম কি? কর্মচারী মজার ছলে বলে, আপনিই বলুন। শামিন তীক্ষ্ণ দৃষ্টিতে প্রাণীটার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, এটা একটা কুকুর। আপনারা পশম তুলে ফেলে রং মাখিয়ে মেডিসিনে এমন করে রেখেছেন। এটা এক ধরনের অপরাধ। লজ্জা হওয়া উচিত আপনাদের। কর্মচারী ভীত চোখে শামিনের দিকে তাকায়। আলো শামিনকে নকল করে কর্মচারীকে বলে,
লজ্জা হওয়া উচিত। একটা প্রাণীকে এভাবে কষ্ট দিচ্ছেন? কর্মচারী বোকার মতো কুকুরটাকে নিয়ে দাঁড়িয়ে থাকে। শামিন আর আলো সামনে এগিয়ে যায়। কিছু দূর যেতেই তারা প্রযুক্তি দিয়ে নির্মিত কিছু আর্টিফিশিয়াল পশু দেখতে পায়। বাচ্চারা সবাই বিস্ময় নিয়ে সেসব দেখছে। শামিন হাত বেঁধে দাঁড়িয়ে আছে। আর চোখে আলোর দিকে তাকিয়ে দেখতে পায় আলো বাচ্চাদের মতো চোখে মুখে বিস্ময় দিয়ে দেখছে পশুগুলোকে, যেন ভাবছে ওগুলো আসলেই। শামিন মুচকি মুচকি হাসতে থাকে। শামিনের ফোন বেজে ওঠে। রাহাত ফোন দিয়েছে। বাচ্চাদের শোরগোলের শব্দে অসুবিধে হচ্ছিল, তাই কিছুটা দূরে গিয়েই শামিন কথা বলে নেয়। হঠাৎ আলোর চিৎকারে শামিন চমকে ওঠে। তাড়াতাড়ি ফোন কেটে দিয়ে সামনে এগিয়ে যায় ছুটে। আলো আতঙ্কিত মুখ নিয়ে তার দিকেই ছুটে আসছিল। ছুটতে ছুটতে এসে শামিনের পেছনে নিজেকে লুকিয়ে নিয়ে তার পিঠের দিকে শার্ট খামচে ধরে হাঁপাতে থাকে। শামিন আশেপাশে তাকিয়ে নরম গলায় আলোকে প্রশ্ন করে, কি হয়েছে? সাপ, ওখানে সাপ। কাঁপা কাঁপা গলায় বলে ওঠে আলো। শামিন দূরে তাকায়, তারপর হেসে ফেলে আলোকে আশ্বস্ত করে বলে, ওটা আর্টিফিশিয়াল সাপ। আলো আলো কাঁপছে, ধাতস্থ হতে পারছে না। ফিসফিসিয়ে বলে ওঠে, আসল হোক বা আর্টিফিশিয়াল, প্রাণীটা সাপ তো। বাচ্চাগুলো আলোর বাচ্চামো দেখে হাসতে থাকে। তাদের অভিভাবকরাও হাসছে। আলো আবারও শামিনের পেছনে লুকিয়ে ফেলে নিজেকে, নিজের আতঙ্কিত মুখটাকে। শামিন হাসতে গিয়েও হাসে না। মহারানী যদি রেগে যায়, পরপর বলে ওঠে, আচ্ছা চলো আমরা বেরোই এখান থেকে, বের সাইড থেকে ঘুরে আসি। সন্ধ্যায় ডিনার সেরে একেবারে হোটেলে ঢুকবো, কেমন? দুজনে চুপচাপ হাঁটছে। বের সাইডে প্রচুর লোকজন, ঠান্ডা হাওয়া বইছে। আলোর গা শিরশির করতে শুরু করে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা হয়েছে। যত অন্ধকার নেমে আসছে সিঙ্গাপুর সিটি তত বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। উন্নত দেশটার সৌন্দর্য যেন অন্ধকারেই বেশি ফুটে উঠছে। সব হাজব্যান্ড ওয়াইফ কিংবা প্রেমী যুগল হাত ধরে একে অপরকে আগলে নিয়ে হাঁটছে। সেসব ঘুরে ঘুরে দেখতে গিয়ে হঠাৎ আলোর গায়ের সাথে একটা লোকের ধাক্কা লেগে যায়। লোকটা আলোকে সরি বলে পাশ কাটিয়ে চলে যায়। শামিন দাঁড়িয়ে পড়ে। আলোর হাত ধরে টেনে তার সামনে নিয়ে বলে, এবার আমার সামনে হাঁটো, নয়তো কিছুক্ষণ পরে দেখবো কেউ তোমাকে পকেটে ভরে নিয়ে গেছে। আলো লজ্জা পেয়ে যায়। এবার সে শামিনের সামনে সামনে হাঁটছে। শামিন তার বডিগার্ডের মতো তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছু পিছু হাঁটছে। একটা ইটালিয়ান রেস্টুরেন্ট। একটা অল্প বয়সী মেয়ে চিকন গলায় কিছু একটা গাইছে। ওটা কোনো গান কিনা আলো সেটাই বুঝতে পারছে না। কেমন অদ্ভুত শুনতে, মনে হচ্ছে শব্দ করে আড়ামোড়া ভাঙছে। একটা লম্বা আড়ামোড়া। শামিন খাবার অর্ডার করে আলোর দিকে তাকায়, তারপর বলে, খিদে পেয়েছে খুব? আলো মাথা নাড়ায়। দীর্ঘ সময় দুজনে চুপচাপ বসে থাকে। রাত তখন বেশ হয়েছে। রেস্টুরেন্ট পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। সন্ধ্যায় দুজনে বেয়ের পাশে অনেকটা সময় নিয়ে ঘোরাঘুরি করেছে। ওয়েটার এসে তাদের টেবিলে খাবার সাজিয়ে দেয়। তারপর তাদের সামনে দুটো গ্লাসে একটা পানীয় ধরনের কিছু রাখতেই শামিন কপাল কুঁচকে বলে ওঠে, ওয়েট, এটা কি? ওয়েটার হাসি মুখে বলে, ওয়াইন স্যার। আলো হতভম্ব হয়ে চেয়ার টেনে উঠে দাঁড়ায়। শামিন শান্তভাবে ওয়েটারকে বলে, আমি কি অর্ডার দিয়েছি? ওয়েটার হেসে বলে, না স্যার, এখানে রাত 10টার পরে যারা আসে তাদের আমরা দিয়ে থাকি। আপনারা স্পেশাল গেস্ট। শামিন কোনো সিন ক্রিয়েট না করে ওয়েটারকে বলে, ঠিক আছে, এটা নিয়ে যান, আমাদের প্রয়োজন নেই। খাবো না, আমি এই রেস্টুরেন্টে খাবো না। চেঁচিয়ে ওঠে আলো। শামিন আলোর দিকে তাকায়। ওয়েটার অবাক চোখে আলোকে দেখছে। আলো চেঁচাতেই থাকে। শামিনের দিকে তাকিয়ে বলে, বলেছি না খাবো না, উঠুন, চলুন এখান থেকে। শামিন বুঝতে পেরেছে আলোকে শান্ত করা যাবে না। চুপচাপ বিল মিটিয়ে উঠে দাঁড়ায়। ওয়েটার ইংরেজিতে বলে, গেস্ট, অসুবিধা কি হয়েছে স্যার? এই খাবারগুলো কি করব? আপনি গিলুন বোকারা। কপাল কুঁচকে ওয়েটারকে কথাটি বলে শামিন আলোকে নিয়ে বেরিয়ে আসে। শহরের একটা ব্যস্ত রাস্তা ধরে হাঁটছে দুজন। এখানে এখনো প্রচুর লোকজন। রাতের সিঙ্গাপুর উপভোগ করছে সবাই। শামিন আর চোখে আলোকে দেখে বলে, আলো স্ট্রিট ফুড খাবে? এখানে খুব ভালো চাইনিজ, কোরিয়ান স্ট্রিট ফুড পাওয়া যায়। হ্যাঁ, ওই
ব্যাং সেদ্ধ আর শ্যাম্পের কাবাব? না ভাই, মাফ করুন আমায়। শামিন হেসে ফেলে, তারপর বলে, না না না, ওসব না, ভেজ কিছু খেয়ে মুগ্ধ হবে। আমি কিচ্ছু খাবো না, আমার বমি পাচ্ছে। আচ্ছা চলো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকে, প্লিজ চলো, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। আলো শামিনের দিকে তাকায়। লোকটার জন্য খুব মায়া হচ্ছে হঠাৎ। অনেকটা সাফার করছে আলোর জন্য, অথচ কত শান্ত এবং স্বাভাবিক আচরণ করছে। এত ধৈর্য পুরুষের থাকে? কিছুক্ষণ তাকিয়ে থেকে আলো নরম গলায় বলে ওঠে, চলুন। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বের করে দুজনেই রাতের খাবার খেয়ে নেয়। এখন হোটেলে ফিরতে হবে, কাল সকালে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট। দুজনে হাঁটছে। আরো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি সবকিছু নিয়ে একটু বেশি সিনক্রেট করি, তাই না? শামিন আলোর মুখের দিকে অবাক হয়ে তাকায়, তারপর বলে, না তো, তবে গালাগালটা বেশি দাও। আলো নিশ্চুপ। শামিন একটা ক্যাব বুক করতে চায়। আলো শামিনকে থামিয়ে দিয়ে বলে, আমি হাঁটতে চাচ্ছি, পরিবেশটা ভালো লাগছে। শামিন হাসে। দুজনে আবারও হাঁটতে থাকে। এই রাস্তাটা নিরিবিলি। এখান থেকে তাদের হোটেলে যেতে 20 মিনিট সময় লাগবে। চারপাশে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আলো দাঁড়িয়ে পড়ে। রাস্তার একপাশে কিছু মেয়েরা অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েগুলো অল্প বয়সী, দৃষ্টিকটু পোশাক পরে, মেকআপ করেছে। শামিন আলোকে দাঁড়িয়ে পড়তে দেখে নিজেও দাঁড়িয়ে পড়ে। তারপর আলোকে বলে, কি দেখছো? ওরা এভাবে সেজেছে কেন? এভাবে দল বেঁধে দাঁড়িয়ে কেন আছে? কোনো ফেস্টিভ্যাল ওদের আজ? শামিন আলোর কথায় মেয়েগুলোর দিকে তাকাতেই থতমত খেয়ে যায়। আলো কৌতূহলী দৃষ্টিতে দেখছে মেয়েগুলোকে। শামিন নিচু স্বরে বলে ওঠে, ওরা বদ মেয়ে আলো, চলো এখান থেকে। আলো অবাক হয়ে বলে, বদ মেয়ে মানে? কেমন বদ মেয়ে? আরে প্রস্টিটিউশনের। গলার স্বর আরো নিচু করে শামিন বলে। আলো চমকে ওঠে। এত সুন্দর সুন্দর মেয়েগুলো বাজে মেয়ে? কত হবে বয়স? আলোর বয়সী মনে হচ্ছে। আলোর হতভম্ব ভাব কাটছে না। শামিনের দিকে তাকিয়ে বলে, ওরা এই কাজ কেন করে? ওরা পড়াশোনা করে না? আলোর শিশু সুলভ প্রশ্নে শামিন আলোর চোখের দিকে তাকায়, তারপর বলে, পড়াশোনা করে সম্ভবত, পাশাপাশি এসব করে। পড়াশোনার পাশাপাশি এসব কেন করবে? আরো অনেক কাজই তো আছে। এতই যখন টাকা দরকার, এরা উদ্যোক্তা হতে পারে না? শামিনের বড্ড হাসি পাচ্ছে। সে তার হাসি চাপিয়ে রেখে বলে, উদ্যোক্তা হয়ে কি করবে? তোমার মতো জলতাই আর চালতার আচার বানিয়ে বিক্রি করবে? কিন্তু সিঙ্গাপুরের আচারের চাহিদা নাই আলো। তাহলে অন্য কাজ করবে, খেটে খাবে, সম্মানের কোনো কাজ করবে। ওরা এইসব করে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ কেউ শখের বসেও করে। আলো চুপ করে থাকে। তার মাথা ব্যথা হয়ে গিয়েছে ওইসব মেয়েদের এমন বিকৃত রুচিবোধের কথা শুনে। শামিন বলে, সেলফ স্যাটিসফ্যাকশন। চলো হোটেলে ফেরা যাক, আরেক সময় ওদের সাথে দেখা হলে তুমি ওদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিও। হাঁটতে হাঁটতে দুজনে অনেক দূরে চলে যায়, প্রায় হোটেলের কাছাকাছি। রাস্তায় কোনো লোকজন নেই বললেই চলে, শুধুমাত্র তারা দুজন। দূরে কিছু চাইনিজ লোক দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে। আলোর দিকে কেমন লোভাতুর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আলো নিজেকে শামিনের পিছনে লুকিয়ে হাঁটতে থাকে। শামিন বুঝতে পেরে হাতের ফোনটা বন্ধ করে আলোর হাত ধরে। আলো চমকে উঠলেও শান্ত হয়ে থাকে। তারা দুজন চাইনিজ গ্যাং অতিক্রম করতেই যাচ্ছিল, তখনই তাদের মধ্যে থেকে একজন ইংরেজিতে বলে ওঠে, দাঁড়াও। শামিন আর আলো দাঁড়িয়ে যায়। লোকগুলো দ্রুত পায়ে হেঁটে শামিনদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওদের মধ্যে যে দলপতি, সে শামিনকে ইংরেজিতে বলে, কোথা থেকে এসেছো? তাতে তোমাদের কি, পথ ছাড়ো। দলপতির চামচাগুলো আলোকে দেখছে। সবার চোখে মুখে লালসা। আলোর গা ঘিন ঘিন করছে। দাঁতে দাঁত চেপে বাংলায় বলে, চোখ উপরে একেবারে গুলতি খেলবো, ইঁদুর খেকো লাফাঙ্গার দল। শামিন আলোর দিকে তাকায়। চাইনিজ গ্যাংয়ের দলপতি কৌতূহলী হয়ে ওঠে। শামিনের দিকে তাকিয়ে বলে, তো কি বলেছে তোমার ওয়াইফ, বলো বুঝিয়ে। ও বলেছে ভাইয়ারা আমাদের যেতে দিন। দলপতি বলে, দেবো, যেতে দেবো, আগে ক্যাশ বের করো। শামিন দাঁত খিচিয়ে এগিয়ে দলপতির মুখোমুখি দাঁড়ায়, তারপর বলে, এখান থেকে কেটে পড়ো এক্ষুনি। শামিনের হুমকিতে সবাই হাসতে শুরু করে। সাথে সাথে পকেট থেকে চাকু বের করে আলো আর শামিনকে দেখাতে থাকে। আলো চমকে ওঠে। দলপতি শামিনকে বলতে থাকে, এটা কি তোমার ওয়াইফ নাকি
কিনেছো এক রাতের জন্য? কোন দেশের? দাম কত বেড়েছে? কথাটা বলেই দলপতি শেষ করতে পারে না। শামীন তৎক্ষণাৎ তার নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। দলপতির নাক দিয়ে রক্ত ঝরছে। তার সাঙ্গ পাঙ্গরা এসে শামীনকে ধরে ফেলে। আলো আতঙ্কে জমে যায়, চেঁচিয়ে বলে, ছেড়ে দাও নয়। দেব, তোমার গোল্ডগুলো আমাদের দিয়ে দাও। শামীন দুজনের সাথে ধস্তাধস্তি করছে নিজেকে ছাড়িয়ে নিতে। আলোর ভয়ার্থ দৃষ্টিতে দলপতির দিকে তাকিয়ে থাকে। দলপতি বলে, গোল্ডগুলো দাও, তোমার গলার ওই লকেটটাও দাও। আলো আতঙ্কিত মুখে এদিক ওদিক তাকিয়ে লকেটটা খুলে দেয়। শামীন তখনও ধস্তাধস্তি করে যাচ্ছে। দলপতি বিরক্ত ভঙ্গিতে আলোকে বলে, তোমার স্বামী শুধু শুধু এত পরিশ্রম করেছে, আমাদের গোল্ডগুলো দিয়ে দিলেই আমরা চলে যাব। আলো শামীনের দিকে তাকায়। দলপতি বলে, তোমার হাতের গোল্ডগুলোও দাও। আলো অসহায়ের মতো একবার শামীনকে একবার দলপতিকে দেখে, তারপর নিজের হাতের বালা দুটোর দিকে তাকায়। কিছুক্ষণ চুপ করে থেকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, এইগুলো নেবেন না প্লিজ। এইগুলো আমার শাশুড়ি মায়ের। এই দুইটার সাথে আমার স্বামীর ইমোশন জড়িয়ে আছে। আলো শুকনো মুখে শামীনের দিকে তাকায়। শামীন তার দিকে তাকিয়ে আছে। মনে মনে বলে ওঠে, তুমি আমার ইমোশন নিয়ে ভাবছো আলো? আলো বারবার রিকোয়েস্ট করতে থাকে চাইনিজ লোকটাকে। শামীন ধস্তাধস্তি বন্ধ করে আলোকে ঠান্ডা গলায় বলে, একদম ওর কাছে অনুরোধ করবে না, একদম না। আলো শামীনের দিকে তাকায়। শামীনকে অস্বাভাবিক শান্ত লাগছে এখন। এমন সময় সেখানে একটা পুলিশ ভ্যান চলে আসে। চাইনিজ লোকগুলো শামীনকে ছেড়ে দিয়ে আতঙ্কিত মুখ নিয়ে আশেপাশে তাকায়। কপসগুলো বের হয়ে আসে। চাইনিজ গ্যাং পালানোর পথ খুঁজে পায় না। এসে সব কটাকে ধরে ফেলে কপসগুলো। অফিসার শামীনের দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলে, এক্সট্রিমলি সরি ম্যান, আপনার লোশনটা বুঝতে একটু সময় লেগেছে। শামীন গায়ে ঝাড়া দিয়ে বলে, আপনাদের দেশে এসব হচ্ছে? সিরিয়াসলি অবিশ্বাস্য। পুলিশ অফিসার লজ্জিত ভঙ্গিতে বলে, স্যার, এখানের চায়না টাউনের কিছু লোক খুবই উগ্র, এদের কন্ট্রোল করা মুশকিল। আর তার উপরে এখানে ট্যুরিস্টদের সব একটু বেশি। এই যে লোকগুলি দেখছেন, এরা পেশায় মেছো, লুকিয়ে লুকিয়ে মিথ্যের বিজনেস করে। এরা রিসেন্টলি জেল থেকে বেরিয়েছে। সবগুলো হারামজাদা, আমরা লজ্জিত। শামীন হেসে পুলিশ অফিসারকে বলে, ইটস ওকে। তারপর ঘুরে চাইনিজ দলপতির মুখোমুখি দাঁড়ায়। দলপতির হাত থেকে থাবা মেরে আলোর লকেটটা নিয়ে বলে, এটা আমার বউয়ের। আলো অবাক হয়ে আশেপাশে তাকাচ্ছে। চাইনিজ গ্যাংকে ভ্যানে তোলা হয়। আলো সাহস পেয়ে এক নাগারে কিছু গালাগাল দিয়ে দেয় চাইনিজগুলোকে। পুলিশের লোকগুলো আলোর দিকে অবাক চোখে এক পলক তাকিয়ে চলে যায়। শামীন ঘুরে আলোর দিকে তাকায়, বলে, ওদের বাংলায় গালি দিচ্ছ কেন? ওরা তো কিছুই বুঝলো না। আলো প্রায় ছুটে এসে শামীনের ডান হাত ধরে উল্টে পাল্টে দেখতে থাকে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, আঘাত লাগেনি তো চাকর? শামীন চুপচাপ আলোকে দেখতে থাকে। আলো শামীনের দিকে তাকিয়ে বলে, পুলিশ কিভাবে টের পেল? শামীন মৃদু হেসে পকেট থেকে ফোনটা বের করে আলোকে দেখিয়ে বলে, ওরা যখন আমাদের দিকে আসছিল তখনই কিছুটা আন্দাজ করতে পেরে এই অ্যাপসে ঢুকে কাছের চেকপোস্টে আমার লোকেশন পাঠিয়ে ফোনটা পকেটে ঢুকেছিলাম। সাবধানতার মার নেই। সিঙ্গাপুরের নিয়ম শৃঙ্খলা আইন সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নাই। মোস্ট ডেভেলপড অ্যান্ড সেফ কান্ট্রি। আলো শুকনো গলায় বলে, কিসের সেফেস্ট? রাত এতটাও গভীর না, অথচ কতটা বিপদে পড়তে যাচ্ছিলাম আমরা। এরকম টুকটাক অপরাধী সব জায়গায় ঘুরে বেড়ায় আলো। আর তাছাড়া ড্রাগ অ্যাডিক্ট ওরা এত কিছু ভেবে অপরাধ করতে নামে না। জেলে যাওয়া আসা লেগে থাকে ওদের, তাই ভয় পায় না সহজে। আলো চুপ করে শামীনের হাতের দিকে তাকিয়ে আছে। শামীন বলে, হাতে কিছুই হয়নি আমার, রিল্যাক্স। আলো চোখ সরিয়ে নেয়। শামীন রেগে রেগে বলে, ওই চাইনিজটার কাছে তুমি এত রিকোয়েস্ট করছিলে কেন? এত বলো তো। আমি তো ভেবেছি তুমি কারাতে করবে। কতদিনের শখ আমার তোমার কারাতে দেখবো। আলো অবাক চোখে শামীনের দিকে তাকিয়ে বলে, আমি এখনো আতঙ্ক থেকে বের হতে পারছি না, আর আপনি মজা করছেন? ওদের 4 জনের হাতেই চাকু ছিল। আমি কটা চাকু সামাল দিতাম বলুন? আমি অতটাও মাথা মোটা নই। শামীন হেসে ফেলে, বলে, অতটাও মাথা মোটা নও? কতটা মাথা মোটা তাহলে?
আচ্ছা তুমি তাহলে স্বীকার করলে একটু না একটু হলেও তুমি মাথা মোটা। আলো লজ্জিত মুখটা নামিয়ে রেখেছে। শামিন মুচকে মুচকে হাসছে। কিছুক্ষণ পরে আলো বলে ওঠে, পুলিশ আসবে জেনেও এত মারামারি করার কি দরকার ছিল? শান্ত হয়ে থাকতে পারতেন না? শিওর ছিলাম না আমার সিগন্যাল পৌঁছেছে কিনা, আর ভয় হচ্ছিল, ভেবেছি তোমার গায়ে হাত দিয়ে ফেলবে। আলো চোখ তুলে শামিনের দিকে তাকায়। শামিন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আলোর কাছে চলে যায়। হাতের লকেটটা আলোকে পরিয়ে দিতে দিতে বলে, শাশুড়ি মায়ের বালার জন্য এতটা উৎকণ্ঠা? আলো নিশ্চুপ। শামিন নরম গলায় বলতে থাকে, যাকে যা ভাবতে পারছো, ননদকে ননদ ভাবতে পারছো, দেবরকে দেবর ভাবতে পারছো, শাশুড়িকে শাশুড়ি ভাবতে পারছো, শুধু স্বামীকেই। চুপ হয়ে যায় শামিন। আলো শামিনের চোখের দিকে তাকিয়ে আছে। শামিন প্রসঙ্গ পাল্টে বলে, চলো এখন একটু ধাতস্থ হও, কিছুই হতো না আমাদের। গলার লকেটটা হাতে ধরে রেখে আলো চুপচাপ নিজের বিছানায় বসে আছে। তার দৃষ্টি শামিনের দিকে। শামিন তার নিজের বিছানায় বসে ইসমামের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলছে। আলোর দৃষ্টি শামিনের থেকে সরছে না। লোকটা তার নিজের সব কিছুর প্রতি কতটা কেয়ারিং। এই যে আলোকে নিয়ে সিঙ্গাপুর এসেছে, অথচ ঠিকই ভাই বোন বেস্ট ফ্রেন্ড সবার সাথে সময় করে কথা বলছে। পাশাপাশি দলের কাজ সব কিছু সামলে যাচ্ছে। একটু বিরক্তি নেই। হঠাৎ শামিন উচ্চ শব্দে হেসে ওঠে। আলোর ঘোর কেটে যায়। কিছু একটা নিয়ে ইসমামের সাথে হাসাহাসি করছে। আলো দেখতে থাকে। এই লোকটা নিজেও অতটা বড় নয়, অথচ ভাইকে সব সময় বাচ্চা ছেলেদের মতো আহ্লাদ করে। ভাই খেয়েছে কিনা, ঠান্ডা লাগিয়েছে কিনা, মেডিসিন নিয়েছে কিনা। ইসমামের সাথে কথা বলতে বলতে শামিন একবার আলোর দিকে তাকায়। তারপর নিচু স্বরে বলে ওঠে, তোমার কি অসুবিধা হচ্ছে? আলো মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে, মোটেও না, আপনি কথা বলুন। শামিন আবারও কথা বলতে শুরু করে। আর আলো দেখতে থাকে শামিনকে। সকাল সকাল আবারও সেই একই বিব্রতকর পরিস্থিতির পুনরাবৃত্তি। শামিন এবার বেশ বিরক্ত হয়। লিফট কি চুমু খাওয়ার জায়গা? লিফট কি চুমু খাওয়ার জায়গা? চুমু খেতে থাকা নতুন দম্পতি নিজেরাও বিব্রত হয়ে তাকিয়ে থাকে আলো আর শামিনের দিকে। শামিন চোখ সরিয়ে নেয়। লিফটের দরজা বন্ধ হয়ে যায়। আলো শামিনের পেছনে চুপচাপ দাঁড়িয়ে ছিল। শামিন ঘাড় ঘুরিয়ে আলোকে দেখে। আলো দুটো লাল হয়ে আছে লজ্জায়। শামিন নিচু স্বরে বলে, আচ্ছা চালা না যে। সবাই আমার জঙ্গলি ভাবতো। এখানে আসার পর থেকে আপনাকে আমি বিব্রত করেই যাচ্ছি। গতকাল লিফটের ঘটনা, রেস্টুরেন্টে ওয়াইনের ঘটনা, আসলে আমি এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছি না। কখনো নিজের শহরের গণ্ডির বাইরে যাইনি তো। যা দাপিয়ে বেড়ানো নিজের শহরেই বেরিয়েছি। বিদেশি এইসব কালচার সম্পর্কে আমার ধারণা আছে, তবে চোখের সামনে দেখে সহজে নিতে পারার মতো মানসিকতা তৈরি হয়নি আমার এখনো। সময় লাগবে হয়। তাছাড়া আমার একাডেমিক নলেজও খুব কম। আপনি ঠিকই বলেছিলেন, আমি খালি কলসি। আমাকে ম্যানারলেস মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে আমি গ্রাম থেকে উঠে এসেছি, তাই না? সাবলীল ভাবে বলে আলো। শামিন আলোর দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে বলে, হীনমন্যতায় ভোগার কিছু নেই। তুমি যথেষ্ট স্মার্ট মেয়ে। এই ধরনের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারাকে স্মার্টনেস বলে কি জানা নাই। তবে আমার তোমাকে সব দিক থেকে স্মার্টই মনে হয়। আলো চুপ করে থাকে। শামিন বলে, এসো, লিফট এসে গেছে। তারা দুজনে ব্যতীত অন্য কেউ লিফটে নেই। শামিন আর চোখে একবার আলোকে দেখে। মেয়েটার মুখটা এমন থমথমে কেন? নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগছে। কিন্তু শামিনের তো ওর সব কিছুকেই স্বাভাবিক মনে হচ্ছে। এটা ওই মেয়েটাকে কিভাবে বোঝাবে? হঠাৎ আলো শামিনের দিকে তাকায়। দুজনের চোখে চোখাচোখি হতেই আলো চোখ নামিয়ে নেয়। শামিন ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায়। আলো কিছুটা ঘাবড়ে যায়। শামিন আলোর অনেকটা কাছে গিয়ে বাঁকা হাসি হাসে। তারপর আলোর শাড়ির আঁচল টেনে আলোর ডান কাঁধে তুলে দিতে দিতে নরম গলায় বলে, আমার কাছে স্মার্টনেসের সংজ্ঞা ভিন্ন আলো। আমার জীবন সঙ্গিনী হিসেবে যেটুকু স্মার্টনেস থাকা দরকার তার পুরোটাই তোমার মধ্যে আছে। আচ্ছা এবার তুমি বলো তো, তোমার স্বামী হিসেবে আমি যথেষ্ট স্মার্ট কিনা? আলো এক পলক শামিনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। শামিন আলোর থেকে কোনো উত্তর আশা করে না। সে বলতে থাকে, এই সিঙ্গাপুর সিটি, এই কালচার, এই দেশীয় ম্যানার্স দিয়ে আমাদের কি দরকার আলো? আমরা তো ফিরে যাব আমাদের ছোট শহরে। তুমি সেখানেই দাপিয়ে বেরিয়েও।
শাড়ির আঁচল ডান কাঁধে তুলে গলাবাজি করো কিংবা সালোয়ার কামিজের ওড়না গায়ে জড়িয়ে নিয়ে হম্বিতম্বি করো, আমার তোমার বর্তমানের জড়তা কিংবা নাদানের মতো জঙ্গলি আচরণ গ্রহণ করতে একটু অসুবিধা হচ্ছে না। আমি উপভোগ করছি। প্রকাশ্যে চুমু খাওয়া, ওয়াইন দেখলে যে কোনো মুসলিম মেয়ে ওভাবেই রিয়াক্ট করতো সম্ভবত। তাই বলে তুমি জঙ্গলি হয়ে যাওনি। একটা জঙ্গলি মেয়ে কখনোই লোন তুলে কিছু তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে রীতিমতো বিজনেস দাঁড় করানোর চিন্তা করবে না। একজন অসম্ভব সভ্য, মুক্ত চিন্তার অধিকারী এবং অদম্য সাহসিকতার মেয়েই সেটা করবে। আলো থমকে দাঁড়িয়ে থাকে শামিনের কথাগুলো শুনে। এই লোকটা খুব সুন্দর করে কথা বলে। জনগণকেও কি এভাবেই পটিয়ে নেয় এই মেয়র সাহেব? শামিন আলোর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। আলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মনে মনে বলে, আমি নিজেকে এতটা অনুভব করতে পারিনি যতটা আপনি পেরেছেন। তবুও কেন আপনাকে গ্রহণ করে নিতে এত জড়তা আমার? তবে কি আমি ত্রুটিপূর্ণ ইয়াসা মির্জা?